স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টেলিভিশনের দর্শকদের। জি, ইসলাম কাগজি ভাই, আপনি যদি এ বিষয়ে একটু মন্তব্য করেন। নাহিদ ইসলাম যে বক্তব্যটি করেছেন যে জামায়াতের পিআর ক্যাম্পেইনকে তিনি রাজনৈতিক ধূর্ততা বলেছেন। তিনি বলেছেন যে পিআর প্রচারণা ইচ্ছাকৃতভাবে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং জনগণের অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র এবং সংবিধানের পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেয়ার জন্য নকশা করা হয়েছিল। এবং তার প্রতিক্রিয়া জামাত ইসলাম বলেছে যে বালখিল্য মন্তব্য। এটা বালখিল্য কেন, এটাকে বলতে সিরিয়াস একটা বক্তব্য। কেননা গত ৩-৪ মাস ধরেই যদি আপনি হিসাব করেন, জামাত ইসলামী এবং তাদের সঙ্গে আরও জোট বেঁধেছে চরমনায়ের পীর। এই দুইটা জোট মিলে তারা বলছে যে কোনো অবস্থাতে পিআর ছাড়া তারা ইলেকশন করবে না। তাহলে যদি এইটা করবে না বলে যাচ্ছে এবং বারবার প্রেশার দিচ্ছে যে তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না, আর এই নাহিদ ইসলাম কিন্তু সঠিকভাবে বলছে যে পিআর বলার মধ্য দিয়ে তারা একটি কাজ করছে, সেটা হলো যে এই নির্বাচনী প্রসেস বিভিন্ন জায়গা দিয়ে তারা প্রলম্বিত করার একটা চেষ্টা করছে। আর একটি কাজ করছে তারা, মানে এটা যে মিন করে তারা পিআর পদ্ধতিটা দেখেন, তারা পিআর একদিকে পিআর বলে যাচ্ছে, আবার ৩০০ আসনেও প্রার্থী দিয়েছে। কিন্তু পিআর করতে গেলে তো পিআর যদি সিস্টেমে নিয়ে আসতে হয় তাহলে আপনি তো প্রার্থী কাউকে দেখতে পাবেন না, সমস্ত আসনে চলে যাবে হচ্ছে আপনার প্রতীকটাই চলে যাবে। তো সেখানে আপনি একইভাবে আপনি 1 থেকে 300 আসন একেবারে ওদের দিয়ে দেওয়া হয়ে গেছে, 298 জনের মতো। পরবর্তীতে আর 2 জনের দিচ্ছে কিনা ঠিক নাই, কিন্তু এই যে 300 আসনের প্রার্থী দিচ্ছেন, আবার বলে যাচ্ছেন পিআর পদ্ধতিতে তারা ইলেকশন চান। আচ্ছা, পিআর পদ্ধতি এখনো পর্যন্ত বাংলাদেশের যে সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল যে স্ট্যাবিলিটির কথা আমরা যদি বলি, তা বাংলাদেশে সেই অবস্থা তো না। আমাদের এখানে এখনো পর্যন্ত যদি একটি স্থিতিশীল সরকার গঠিত না হয় তাহলে কোনো অবস্থাতে এইখানে কোনো বিনিয়োগকারী আসবে না। আর বিনিয়োগকারী যদি না আসে তাহলে আপনি 18 থেকে অলমোস্ট 20 কোটি জনগোষ্ঠীর একটা দেশ, এত ছোট একটা দেশ, দেখেন কিছুদিন পর পর আমাদের এই যে বিদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে। তা এই যে এই চাপটা আপনি কিভাবে সহ্য করবেন? তো আপনি তো এই চাপকে আরও প্রশস্ত করার জন্যে আপনি পিআর নিয়ে আসতে চাচ্ছেন। পিআর কি কোনো অবস্থাতেই, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, পিআর কোনো অবস্থাতে একটা মানে স্থিতিশীল গভর্নমেন্ট তৈরি করবে না, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। এখানে কেউ মানে এমন সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর তাহলে যদি না হয়, কিভাবে আপনার একটা মানে দেশকে আপনি স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন? তাহলে এইটা তো হবে না। বাংলাদেশে কিন্তু এই পিআর এখন চলবে না। তারপরও জামাত ইসলাম রিপিটেডলি তারা এইটার উপরে চাপ দিয়ে যাচ্ছে। সেই কথাটাই সে বারবার বলছে যে এটার কারণটা হচ্ছে একটাই, যে নির্বাচনটাকে পিছায় নিয়ে যাওয়া এবং জাতীয় সংলাপ যেটা বলতে চাচ্ছিল, বিশেষ করে এবং জাতীয় স্বার্থর কথা যেটা বলা হচ্ছিল যে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের সংস্কার, তারপরে আরও বেশ ধরেন শুধু এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, এখানে একেবারে কয়েকটা স্পেসিফিক কয়েকটা বিষয় আসছে, বাকিগুলো কিন্তু এখন অ্যাড্রেস করা হয়নি। যেমন আপনি স্বাস্থ্য খাত দেখেন, শিক্ষা খাত দেখেন, এই সমস্ত খাত, তারপরে বিনিয়োগের খাত, এই কোনোটাই তো, তারপরে রেভিনিউ যে আর্ন করবে আমাদের এনবিআর, এটাকেও পর্যন্ত যে ঢেলে সাজানোর কথা ছিল সেখানেও যাচ্ছে না। আপনি দেখেন অনেক জায়গায় যে যাদের কাছে এই অর্থ আদায়ের কথা বলা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে আসলে চুরি করার জন্য একটা মানে সিন্ডিকেট বানিয়ে দেওয়া হচ্ছে। সংস্কার যেটা আসলে আকাঙ্ক্ষা ছিল সেটা অ্যাড্রেস হয়নি। আমরা একটু অতিথি যুক্ত করে নেই আলোচনার। আমরা আরো মাঝে মাঝে প্রশ্ন বা যদি একটু সুযোগ থাকে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। যুক্ত করে নেব ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপির, অ্যাডভোকেট আতিকুর রহমান,
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। অ্যাডভোকেট হুমায়রা, আপনাদের স্বাগত জানাই একাত্তর জার্নালে। জি, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, আপনাদের আসলে কেন মনে হচ্ছে যে জামায়াত সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক ধূর্ততা দেখিয়েছে? মানে শুরুতে যখন পিআর নিয়ে জামায়াত এই আন্দোলনের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন মানে আপনারাও সেই শুরুর দিকে আপনাদেরও যাওয়ার কথা ছিল, গণমাধ্যমে এরকম এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে মাহফুজ আলমের একটি স্ট্যাটাস, এবং পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা জামাতের সঙ্গে ওই যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না, পিছিয়ে এলেন। আপনাদের কেন মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ধূর্ততা দেখিয়েছে জামায়াত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত সহ আলোচক যারা আছেন সবাইকে, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। দেখেন, বারবার করে আমাদের সাথে জনমানুষের যে দূরত্ব সৃষ্টি করার যে চেষ্টাটা, সেটার মাধ্যম হিসেবে কেউ কেউ এই চেষ্টাটা করেছিল, আমাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা জামাতে ইসলামের বি টিম। আমরা যতই শুরু থেকে আমাদের বয়ান বলেন, আমাদের কার্যক্রম বলেন, সবকিছুর মাধ্যমে আমরা এইটা প্রমাণ করতে চেষ্টা করছিলাম যে আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে, আমরা একটা মধ্যপন্থার রাজনীতি দাঁড় করাতে চেষ্টা করছি। বারবারই আমাদের সব কার্যক্রমকে আসলে কোয়েশ্চেনেবল করার চেষ্টা করা হচ্ছিল একটা নির্দিষ্ট দলের বি টিম হিসেবে আখ্যায়িত করে। ওয়্যারএজ আমরা যখন দল হিসেবে ফরমেশন হয়, তখন কিন্তু আমাদের মতবাদের সাথে জামাতের যারা শিবিরের এক্স যারা ছিলেন, বা শিবির থেকে যারা এসছিলেন আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটি হিসেবে কাজ করার জন্য, ওনারা কিন্তু আমাদের সাথে মতবাদ মিলেনি বলে ওনারা আলাদা হয়ে গিয়ে আপ বাংলাদেশ করেছে। তারপরেও কেন জানি আমরা জনমানুষের কাছে যতই আমাদের কথা বলছিলাম, বিশেষ কোনো রাজনৈতিক দল বা কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বারবার করে আমাদেরকে জামাত ইসলামের বি টিম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। দিনের পর দিন আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের নিজের যে রাজনীতিটা, নিজস্ব রাজনৈতিক মতবাদ এবং আমাদের যে অবস্থানটা, সেইটা স্পষ্ট করতে হয়তো সক্ষম হতে পারছি। কিছুদিন আগেও যখন জামাত ইসলাম অন্যান্য বিভিন্ন দল, ইসলামী দলগুলো থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলকে অ্যাপ্রোচ করে একসাথে একটা যুগপৎ আন্দোলন করার জন্য, আমরা কিন্তু সেটাতে যুক্ত হইনি। আপনি জনাব মাহফুজ আলমের কোনো একটা উক্তির কথা উল্লেখ করলেন, আমি দুঃখিত যে আমি আসলে ওটাও আমি ফলো করি নাই, কারণ মাহফুজ আলম ছাত্রদের প্রতিনিধিত্ব করতে গিয়ে উনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু উনি আসলে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা না। সুতরাং আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা উনিও যদি আপনি মনে করেন যে উনার কাছ থেকে আসে, সেটাও একটা ভুল ধারণা। আমাদের সিদ্ধান্তগুলো একান্তই, আমরা দলে জেনারেল মিটিং হয়, আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়, আমরা সারাক্ষণ একজন আরেকজনের সাথে ভেরি কানেক্টেড। আমাদের দলের কোনো সিদ্ধান্ত কখনোই নিজেদের ইন্টারনাল সংখ্যাগরিষ্ঠতা বলেন বা প্রত্যেকের যদি একজন মানুষেরই যদি একটা আলাদা মতবাদ থাকে, সেইটা বিস্তারিত যৌক্তিক আলোচনা সমালোচনা করে সবার মাঝখানে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়। এখন আপনার কাছে আবার আসবো একটু, যদি আপনার এই বক্তব্যের খাতিরে, যে অ্যাডভোকেট আতিকুর রহমান, মানে এনসিপির আপনাদের বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা আপনারা বলছেন যে এটা বালখিল্যতা, কিন্তু কাগজি ভাই উল্লেখ করছেন এটা খুব সিরিয়াস একটা এলিগেশন, সিরিয়াস বিষয়। আপনারা মানে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন ঐক্যমত্য সংস্কার মানে যে কমিশনের যে প্রক্রিয়া, সেটাকে লাইনচ্যুত করেছেন, সেই অভিযোগ এসেছে পিআরটাকে সামনে নিয়ে এসে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক বৃন্দ এবং যারা আজকের এই শো দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যারা জুলাই যথেষ্ট দরদ আন্তরিকতা আছে, ওনাদের রাজনৈতিক স্ট্যান্ডে ওনাদেরকে দিন দিন জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। যে সংগঠন নিয়ে মানুষের আবেগ ছিল অনেক বেশি, এখন সেই সংগঠন জনগণের কাছে পাচ্ছে না কেন? জনাব নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, জামাত অত্যন্ত সুন্দর ভাষায় তার প্রতিবাদটা দিয়েছেন। বালখিল্যতা জামাত বলেছে ওনারা। আমরা আশা করি এনসিপির একটা সফল আন্দোলন করেছেন, মোস্ট ওয়েলকাম। রাজনৈতিক পরিপক্কতা এখনো আসেনি। রাজনীতি চর্চা করতে হয়, অভিজ্ঞতা প্রয়োজন। যখন তখন ফেসবুকে একটা কমেন্টস করে দিলে আপনি দেখবেন যেই নিউজে জনাব নাহিদ ইসলাম সাহেব বক্তব্যটা এসেছে, জনগণ কি মন্তব্য সেখানে করেছে, তার মানে হচ্ছে ওনারা কখনো বিএনপির বিরুদ্ধে
কখনো জামাতের বিরুদ্ধে। আমরা দেখলাম পত্রিকাতে এনসিপির সাথে বিএনপির একটা জোট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আজকে এই নাহিদ ইসলামের এই বক্তব্য একটা দর কষাকষির একটা অংশ, যে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করালে আসন সংখ্যায় বিএনপি থেকে বেশি পাওয়া যাবে। কারণ যে ঐক্যমত্য কমিশনের দল হিসাবে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন জামাত করেছে, লিগালি করেছে, পরামর্শ দিয়ে করেছে, যদি সেই দলের বিরুদ্ধে নাহিদ ইসলাম এই বক্তব্যটি দেন, তার এই বক্তব্য তার সৎ মানসিকতার প্রকাশ ঘটে না। জি, জামাত জুলাই সনদ নিয়ে আমরা মাঠে ছিলাম, আন্দোলন করেছি। আমরা কোন সবারই একটু একটু করে মন্তব্য কোন নেব। যুক্তিতে নাহিদ ইসলাম বলবেন তাকে সেটা প্রমাণ করতে হবে। রাজনীতিতে উনি উপদেষ্টাদের বিরুদ্ধে বলেন, উনি প্রমাণ করতে হবে। সবাইকে বলতে আমি একটু আমরা ব্যারিস্টার মনে করি নাসিরউদ্দিন তার এই আহমেদ অসীম বক্তব্যটা তার কাছে এক যাব। ধরনের দলীয় প্রধান হিসাবে তার অ্যাডভোকেট জন্য আতিকুর রহমান, বক্তব্য আপনার হালকা কাছে বক্তব্য আসবো হয়েছে। আমি আবার। আমার একটা বিরতি নেব, বিরতির পরে আসবো আপনাদের সবার কাছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটা মন্তব্য জানতে চাই ছোট করে। উনি বলছিলেন যে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হবার কারণে জামায়াত, একসময় আমরা দেখেছি যে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন বা নানান ধরনের প্রোগ্রামে এনসিপি সমর্থন থেকে শুরু করে যে ইস্যুগুলো, সেগুলো এখন আবার উনি বলছেন যে এই কারণে, মানে পিআর প্রচারণা ইচ্ছাকৃতভাবে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করেছে, এরকমটা মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পিআর প্রক্রিয়া আপনার ঐকমত্য কমিশনে প্লেস করা, এটা দাবি যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা আপনার ঐকমত্য কমিশনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা লাইনচ্যুত করা আমি তা মনে করি না। বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের রাজনৈতিক যে কৌশল, এটা কৌশলের একটা অংশ এবং এটা সুকৌশল। এটা দিয়ে বরং আপনার নির্বাচনী মাঠে যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা নিয়ে এগোনোর কথা ছিল, তারা দেখা গেছে অনেকটা এই পিআরের বিরোধিতার মধ্যেই আপনার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। পক্ষান্তরে আমি বারবার বলেছি, আমি বিভিন্ন সময় বলেছি, যেমন আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে জামাত ইসলাম যেটা করেছে পাবলিক রিলেশনসটা করেছে। মূলত জামাত ইসলামও মন থেকে আপনার পিআর পদ্ধতিটা আমার মনে হয় না যে এই মুহূর্তে চান বলে। কারণ জামাত ইসলামও কিন্তু আওয়ামী লীগ ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিগত আপনার সে 2024 সালের আগ পর্যন্ত 15 বছর। জামাত কিন্তু রক্ত দিয়ে তাদের নেতা কর্মীদের রক্ষা করতে পারেননি, ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে জামাতের অনেক কেন্দ্রীয় নেতাকে, নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকে। জামাতের ক্ষত আছে, ঘা আছে, দাগ আছে। জামাত এই কাজটা করবে না যে আপনার পিআর পদ্ধতির কথা বলে ভবিষ্যতে, মানে খুব কাছাকাছি ভবিষ্যৎ না হোক, অন্তত মনে করেন আপনার যেটাকে আমরা বলতে পারি যে একটা ক্লোজ একটা প্রক্সিমিটির কথা যদি ধরে নেই, আগামী 5 বছর, 7 বছর, 10 বছর এর মধ্যে সেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য পিআর পদ্ধতি এখনই ইন্ট্রোডিউস করবে। পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, মনে করি, আমি যেটা মনে করি যে বাংলাদেশ, যেমন কাগজি ভাই বলেছেন, পিআর পদ্ধতি আপনার আমাদের দেশের জন্য উপযোগী না। কেন উপযোগী না, এটার জন্য 101,000 উদাহরণ দেওয়া যাবে। পিআর পদ্ধতি ভালো কখন, যখন শক্ত রাজনৈতিক মজবুত ভিত্তি থাকবে। আমরা তো বারংবার হোঁচট খেয়েছি, বিপর্যস্ত হয়েছি, বিপদগ্রস্ত হয়েছি। আমাদের এখানে তো অনেক কিছু রয়ে গেছে, আমি লম্বা আলাপের মধ্যে যাব না। তবে আমি মনে করি যে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলাম যেটা করেছে, সেটা জামাত ইসলামের রাজনৈতিক তাদের একটা সিদ্ধান্ত বা সুকৌশল। সে সব দিক থেকে, সে আপনার আলোচনার টেবিলে বলেন, মাঠের রাজনীতিতে বলেন, উঠোন বৈঠকের কথা বলেন, এটা নিয়ে নির্বাচনের আগে তারা আসলে খুব জনসংযোগ করতে পেরেছে বা করার একটা প্রক্রিয়া শুরু করেছে। জনসংযোগ করেছে, আমি তো বলেছি যে পাবলিক রিলেশনসটা ওনারা অব্যাহত রেখেছেন। আপনাকে অন্যদিকে এটা কৌশল, তারা এটা করতে, একটা রাজনৈতিক দল তো কৌশল নেবেই। একটা বিরতি নেব, বিরতির পরে এসে একটু আরেকটু বিস্তারিত আলোচনা করব বিষয়গুলোতে। দেখে নিলাম দেশের সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে, মোটামুটি কাছাকাছি শিরোনামগুলোই করেছে আজকে। আমরা যে আলোচনায় ছিলাম, অতিথিদের সবাই যুক্ত আছেন আমার সঙ্গে। অ্যাডভোকেট হুমায়ুনুর, বিরতির আগে যেমন অ্যাডভোকেট আতিকুর রহমান বলছিলেন যে আপনারা বিএনপির সঙ্গে জোট বাঁধতে পারেন, কোনো দর কষাকষির জন্য আপনারা এভাবে জামায়াতকে আক্রমণ করছেন। বিএনপির সঙ্গে কি কথা চলছে?
দেখেন, ওনাদের সমস্যা হচ্ছে ওনারা নিজেদের কথাই স্টিক থাকতে পারেন না। ওনারা এই এই 17 তারিখ যখন সনদ স্বাক্ষর হলো তার আগের দিনই ওনারা বলেছেন, আগের দিন পর্যন্ত ওনারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের একদম স্পষ্ট ল্যাঙ্গুয়েজ যদি না থাকে তাহলে ওনারা এই সনদ স্বাক্ষর করবেন না। পরদিন ঠিকই স্বাক্ষর করলেন, আবার আজকে সেটা বাস্তবায়নের জন্য আবার কর্মসূচি দিয়েছেন, আবার আমাদেরকে বলছেন আমাদের ম্যাচুরিটির অভাব। আপনি বারবার যেই দলটা কথা পরিবর্তন করছে তারা যদি আমাদেরকে বলে আমাদের ম্যাচুরিটির অভাব, আপনি দেখেন আমরা যখন রাজনৈতিক দলও ছিলাম না তখন থেকে আজ পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্ট, ক্লিয়ার, এবং আমরা তখন থেকে যা চেয়েছি এখন পর্যন্ত আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট। এখানে অসীম ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে উনারা হয়তো বিএনপি হয়তো নিজেরাও চায় না যে পিআর হোক, উনারা পাবলিক এঙ্গেজমেন্টের জায়গা থেকে এই পিআর এর দাবিটা তুলেছে এবং উনাদের যেই পাবলিক এঙ্গেজমেন্ট সেই জায়গাটা থেকে উনারা সফল হয়েছে। আমি নিজেও আরেকটা জায়গায় আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে পিআর পদ্ধতিতে উনাদের যেই দাবি প্লাস উনাদের যে 5 দফা কর্মসূচি এটাকে আমরা সমর্থন করি কিনা, তখন আমি স্পষ্টভাবে বলেছি যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতবাদ অনুযায়ী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট দাবি আপনার থাকে এবং সেই দাবির এগেইনস্টে আপনার যদি বক্তব্য এরকমই হয় যে আপনি এটার এগেইনস্টে আপনার অবস্থান এমন হবে, মুহূর্তে মুহূর্তে যদি সেটা চেঞ্জ হয় তাহলে সেটা নিয়ে মানুষও কিন্তু আপনাদের যারা সমর্থন করছে তারাও কিন্তু কনফিউজ হবে এবং আপনাদেরকে আজকে যেমন নাহিদ ইসলাম যেভাবে বললেন যে তারা সময় ক্ষেপণ করার জন্য এই ধরনের কাজ করেছেন এবং মূল আলোচনা থেকে তাদের কারণে মূল আলোচনা দূরে সরে গিয়েছে এবং জরুরি আলোচনাগুলো শেষ করা সম্ভব হয়নি, এই কথাটা তো উনি সঠিকই বলেছেন। এই যে ওনারা যে উঠান বৈঠক করেছেন, আমরাও তো শুরু থেকে উঠান বৈঠক করছি। আমরা আমাদের যেই সংস্কার প্রস্তাবগুলো, আমাদের যেই চাওয়াগুলো যেগুলো নিয়ে সবাই একমত হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের কি উপায় সেইগুলো নিয়ে সহজ ভাষায় উঠান বৈঠক করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সমস্ত গলিগলিতে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। কিন্তু উনারা শুধু পাবলিক এঙ্গেজমেন্টের জন্য যদি এই ধরনের আলাপ করে মানুষের সময় নষ্ট করে এবং যেটার কারণে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে মনে করেন উচ্চকক্ষে পিয়ার চেয়েছিলাম আমরা, ওনারা তো প্রথমে নিম্নকক্ষে পিয়ার চান নাই, ওনারা হঠাৎ করে এই আলোচনাটা শুরু করে তারপরে ওনাদের যে মৌলিক আলোচনাটা এই ঐক্যমত্য কমিশনের সেখান থেকে দূরে সরে গিয়ে আলোচনা চলা অবস্থায় ওনারা বিক্ষোভ কর্মসূচি দিলেন। আরেকটা জায়গায় অসীম ভাই ভালো কথা বলেছেন যে ওনাদের এটা জনসংযোগ বেড়েছে। এখন আমাদের বিরুদ্ধে আতিক ভাই যেটা অভিযোগ করলেন যে হয়তো আমাদের বিএনপির সাথে একটা ঐক্য হওয়ার সুযোগ আছে, দেখেন আমরা একটা স্বতন্ত্র রাজনীতি করছি, আমাদেরকে যারা একসাথে নিয়ে রাজনীতি করতে চায় তাদের সাথে আমরা কার সাথে যাব কি যাব না সেই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানের জায়গাটা, আমাদের মতবাদের জায়গায় আপনারা কে কতটুকু সম্মান দেখাবেন সেইটা অনেকটা ডিপেন্ড করে। আমরা কিন্তু নিজেদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমার সহকর্মী পেছন থেকে বলছেন যে আপনি বিশেষ করে মানে অসীম ভাইয়ের সব কথায় আপনি সায় দিচ্ছেন, মানে জোর তো এখনই হয়ে গেছে। ওই লাইনটাই আমি আসছি। দেখেন, যা আপনি যদি ঠিক কথা বলেন আপনার কথা আমি সমর্থন করব, কিন্তু আপনি ভুল করলে সেই জায়গাটা কিন্তু আপনি ভুল সেই জায়গায় আমি অবশ্যই বলবো। গতকাল জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি সকালবেলা বলেছেন এনসিপি স্বাক্ষর না করলে কিছু এসে যায় না, নির্বাচন হবে। আমরা তো একবারও বলি নাই যে আমরা নির্বাচন চাই না। উনি আলাদা করে এই কথাটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। উনি এটা বলেছেন ওনার টার্গেট হচ্ছে নির্বাচন, ঘুরে ফিরে সব কথা নির্বাচন বলবে। আচ্ছা, তারপর উনি বললেন কি যে এই যে আমরা সবাই দেখেছি যে জুলাই আহত কারা, জুলাই শহীদের পরিবার কারা, আমরা প্রত্যেকটা পরিবারের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা প্রতিনিয়ত তাদের সাথে দেখা করি, কথা বলি, তাদের সাথে আমরা সম্পৃক্ত। অথচ এই আন্দোলনের যারা ফ্রন্টলাইনার, যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদেরকে উনি চিনেন না এবং উনি বলেছেন এরা নাকি আওয়ামী লীগের দোষর। না, কিন্তু ওটার উনি ব্যাখ্যা দিয়েছেন, ওটার উনি ব্যাখ্যা দিয়েছেন। আজকে উনি ওটা নিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে, উনি বলেছেন যে এটা প্রসঙ্গটা ওইটা ছিল না। আমরা তো না দেখেন গতকালকে সালাউদ্দিন সাহেব ওইটা বলেন নাই। গতকালকে উনি যেটা বলেছেন জুলাই সনদ স্বাক্ষরিত হয় সেদিন যে জুলাই যোদ্ধাদের দোষর বলে বলা, মানে উনি ওইটাও বলেন, ওটাতে আমি ছিলাম তো, ওখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ফ্যাসিস্টরা কিন্তু এখনো সমাজে বিদ্যমান, তারা ফাঁক ফোকর খুঁজছে, যদি কোনো এইরকম ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে, জুলাই যোদ্ধার নাম দিয়ে যদি ঢুকে পড়ে, হ্যাঁ সেটাই বলেছেন। উনি বলেছেন এটা মিসলিড হয়েছে আর কি, এটা মিসকোড করা হয়েছে। না, মিসকোড হয়নি, ওটা আসছে ঠিকই, পত্রিকাতেও আসছে ওইভাবেই আসছে, হ্যাঁ, কিন্তু তাদের হয়তো এখানে
পারসেপশনে কোনো আচ্ছা, আসবো আপনার কাছে। হুমায়রা নূর, তবে উনি যেটা বলেছেন সেই বক্তব্য তো স্পষ্ট যে এই আন্দোলন করেছে এখানে ফ্যাসিস্টের দোসররা আছে। আচ্ছা, আজকে উনি ক্লিয়ার করেছেন, কিন্তু কালকে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে আমরা বিএনপির সাথে আমাদের আতাত আছে কিনা, দেখেন আমাদের যদি না আতাত মনে বলি, হয় যে কেউ আতাত শব্দটা একটু নেগেটিভ। ঠিক আছে, আমরা ওনাদের সাথে জোট করছি কিনা এই ধরনেরই তো প্রশ্ন, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা আমাদের যে বিশ্বাস, আমাদের যে মতবাদ, সেই জায়গাটা থেকে যদি আমরা মনে করি যে কেউ ভুল করছে, তাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আপনার কাছে অবস্থান একটা নিব। প্রশ্ন, হুমায়রা, জি প্লিজ, জি আমি বলি, বাংলাদেশের রাজনীতিতে জোট ভোট আসলেই কিন্তু একটা জোটের আলোচনা সবসময় হয়, কারা কোন জোটে গেলে সুবিধা পাবে, এটা সবসময় আছে। তো এই জোট করার ক্ষেত্রে এটা তো নেগেটিভলি কেউ দেখে না। আপনারা কি নেগেটিভলি দেখছেন নাকি? না, এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে রাজনীতিটা যদি নির্বাচনের রাজনীতি করতে হয় এবং সেই রাজনীতিতে আমরা কাদের সাথে জোটে যাব, সেই সিদ্ধান্ত আমরা এখনো উপনীত হতে পারিনি। আমরা এই পর্যন্ত আমাদের আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে জায়গাটা, সেই জায়গাটা তো সবাই যেখানে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করে শুরু থেকে সারা বাংলাদেশের সব জায়গায় পদ পদবি ডিস্ট্রিবিউশনের জায়গা দখল করার জায়গায় যে এই রাজনীতিটা করেছে, সেই রাজনীতিটা আমরা করি নাই এই কারণে যে আমরা ওই ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক চিন্তাটা করতে পারি নাই, বা হয়তো অনেক বেশি দেরি করে ফেলছি। কিন্তু আমাদের তো আসলে মূল লক্ষ্যটা হচ্ছে এই জুলাই আহত এবং শহীদদের বিচার নিশ্চিত করা বা রাষ্ট্র সংস্কার করা, এবং দিন শেষে বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ে তোলা। এবং এই দাবিগুলোর জায়গায় আমরা এত বেশি স্ট্রংলি ফোকাস করছি, হয়তো আমরা জোটের আলোচনাটায় হয়তো পিছিয়ে আছি। আবার একটু শুনবো আপনাকে। অ্যাডভোকেট আতিকুর রহমান, মানে আপনারা কথা বদলেছেন বারবার, আগের দিন বলেছেন সই করবেন না, পরের দিন সই করেছেন, এবং নানান অনেকগুলো উদাহরণ হুমায়রা নূর দিয়েছেন। অথচ আপনারা দোষ দিচ্ছেন অন্যদের, আপনারাই বদলাচ্ছেন কথা বারবার। আমি যে কথা শুরুতে বলেছিলাম, আপনিও বলেছেন যে হুমায়রা আফা এবং আমাদের বিএনপির অসীম ভাইয়ের সাথে মিলে গেছে, ওনারা যেটা আন্ডারস্ট্যান্ডিং করেছেন, মানে সব কথা সাপোর্টে আসছে। দ্বিতীয় বলেছেন, না উনি কিন্তু আবার এটার ব্যাখ্যা দিয়েছেন যে বিষয়গুলি পরে দিয়েছেন, পরে ওনাদের সঙ্গে মিলছে সেগুলি আমি বলছি জামাত ইসলামী তার অবস্থান কখনো পরিবর্তন করেনি। শুনেন, এনসিপি চেয়েছিল জামাতকে সাথে, বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে সবাই জামাতের উপর দায় স্থাপনের চেষ্টা করে। এনসিপি ট্রাই করছে যাতে জামাত সেখানে না যায়। এনসিপি কি অর্জন করছে সেখানে? বাম দল যাদের কোনো লোক নাই, তারা স্বাক্ষর করে নাই ৭১ ইস্যুতে। আর এনসিপি যদি এনসিপি যৌক্তিক অবস্থানে থাকে, সেখানে কোনো দল তারা সাথে পেল না কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত এখনো বলেছে যে আমরা ৮৪টি বিষয়ে একমত হয়েছে, ঐক্যমত কমিশনের একটা সফল সমাপ্তি আমরা চেয়েছি, সেই সমাপ্তির অংশ হিসাবে আমরা এটাকে স্বাক্ষর করে একটা পার্ট আমরা ক্লোজ করেছি। সেকেন্ড হচ্ছে আমরা এখন জুলাই সনদ চাচ্ছি, এটাকে যাতে করে মানে গণভোট হোক এবং একটা অধ্যাদেশ হোক, সাংবিধানিক আদেশ হোক। জামাত আছে কর্মসূচি কেন ঘোষণা করেছে? আমি বলি, দেখুন, ঐক্যমত কমিশনের শুরু থেকে যতগুলো বিষয় ঐক্যমত ছিল, জামাত এবং এনসিপি সব জায়গাতে একমত ছিল। শুধু ফেয়ারের ক্ষেত্রে আপার হাউসে এনসিপি একমত, জামাত ফেয়ারটাকে তারা দুই কক্ষে সেখানে চেয়েছে। শুরু থেকে ম্যাক্সিমাম বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপি। তখন অনেক সমালোচনা করেছে এনসিপির, মানে আমাদের লিডাররা বিএনপির। হঠাৎ করে এসে এখন যে জামাত তাদের সহযোদ্ধা, এনসিপি রাষ্ট্র সংস্কারের সকল যেখানে দিকের সাথে জামাত একমত হয়েছে, লাস্টে এসে বললেন জামাত অসহযোগিতা করেছে। পিয়া নিয়ে কদিন আলোচনা হয়েছে, মানে এটা কি যে এতদিন একসঙ্গে থাকলো, এখন বিরোধিতা করছে, এজন্য কি একটু খারাপ লাগছে নাকি? না, খারাপ না। শোনেন, এখন আমাদের যিনি বলেছেন, এখন হিসাব নিকাশ আসছে না, এনসিপি পার্লামেন্টে যাবেন, কোথায় গেলে ভালো হবেন। ওনাদের দলের 3টা ভাগ, কেউ হলো বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে, কেউ। মানে আপনাদের সঙ্গে কি কথাবার্তা এগিয়েছিল? মানে আপনাদের সঙ্গে জোটের কথাবার্তা? না, সেটা বলছি না আমরা। বলছি ওনাদের যে অবস্থানটা এনসিপি বদলিয়েছে। এনসিপির সাথে আমাদের সকল বিষয়ে আমরা একমত ছিলাম, রাষ্ট্র সংস্কারের বিষয়ে, এবং বেশিরভাগ জায়গাতে হলো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যেখানে আমরা ছিলাম সহায়ক শক্তি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, এখন আমরা হয়ে গেলাম বিরোধীকারী। এই যে তার অবস্থানটা পরিবর্তন, আমি মনে করি আমরা কি কখনো, মানে আমার একটু প্রশ্ন ছিল আতিক ভাইয়ের কাছে, রাজনৈতিক স্বার্থে এবং আগামী নির্বাচনে এনসিপি যদি পার্লামেন্টে যেতে না পারে,
এনসিপির রাজনীতিটা অনেকটা হলো, মানে আমি কি বলবো, সেখানে ওই জায়গায় তারা এখন চ্যালেঞ্জে পড়ে গেছে। তারা কি করবে আসলে, এই জন্য অবস্থান ঠিক করতে না পেরে হ্যাঁ? কখনো কিসে উপদেষ্টাদের পড়ে গেছে? বিরুদ্ধে চ্যালেঞ্জে বলে, পড়ে গেছে। কখনো বিএনপি বলে, কখনো জামাতের বিরুদ্ধে বলে। আসলে এনসিপি তার পলিটিক্যাল স্ট্যান্ডটাকে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে না, ওনারা আমি একটু আরেকটা বলি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে যাব। এনসিপি নিজেকে জুলাইয়ের একক কেন মনে করে ওনারা? জুলাই জামাতের কন্ট্রিবিউশন না, না, এটা তো কোথায় পরিষ্কার। বলেছি এই কথাটা? এই কথাটা কি কোথায় ধরনের বলেছি চ্যালেঞ্জে যে পড়ে জুলাইতে গেছে আমরা NCP? এককভাবে আমরা একটু জানি। করেছি বা আমরা চ্যালেঞ্জে পড়েছি? আশ্চর্য। আমি তাহলে অসীম ভাই আপনার কাছে একটু পরে আসি। প্রশ্ন যেহেতু দুজনেরই প্রশ্ন, যে কি চ্যালেঞ্জে পড়েছে এনসিপি যে তাদের এখন কথা বদলাতে হচ্ছে বা তাদের অবস্থান বদল হচ্ছে বলে মনে করছেন আপনি? আতিকুর রহমান, জি এনসিপি কি চ্যালেঞ্জে পড়েছে? না, এনসিপি চ্যালেঞ্জে পড়ছে, ইলেকশন সামনে আসছে, এখন ভোটের রাজনীতি। এনসিপি এককভাবে তারা কথা ভালো করতে পারবে না, কারণ জনগণ ইতিমধ্যে এনসিপি আগ্রহটা হারিয়ে ফেলেছে। এবং কোন জোটে গেলে, কার সাথে গেলে ওনারা পার্লামেন্টে আসন পাবেন, অন্তত জুলাইটাকে তারা ধারণ করতে পারবেন, এই তাদের এখন সবচেয়ে বড় চিন্তা। আসলে কোথায় গেলে লাভ লস হবে। না, কিন্তু হুমায়ুন তো বলছেন যে ওনারা এই মানে ক্ষমতার ব্যাপারটা হচ্ছে রাজনীতির জন্য ওনারা আমাদের, জি জি, এটার সাথে আমি আরেকটা কথা বলছি, হয়তো এরকম হতে পারে যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোতে আমাদের প্রস্তাবের সাথে জামাত ইসলাম মানে কোন জায়গায় সায় দিয়েছিলেন, কারণ ওনাদের নিজস্ব আলাদা প্রস্তাবনা ছিল না, এবং ওনারা সেই জায়গায় হয়তো ভেবেছেন যে আমরা ওনাদের সাথে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করবো, না হয়তো হ্যাঁ হ্যাঁ করি নাই বলে এখন ওনারা আমাদেরকে 80 বছর না না না, আপনার বয়স শুনলে লাভ নাই। আমরা মিথ্যা অভিযোগ করেছেন যে আমরা অন্যদেরকে ক্রেডিট দেই নাই। আমি কেন করবেন আপনি? আপনি কেন আমাদেরকে আন্ডারএস্টিমেট করছেন? আপনাকে এই অদ্ভুত দেখানোর সুযোগ কে দিল? আপনার নেতারাও তো এইভাবে কথা বলেন, আপনি যেভাবে কথা বলেন, আপনি যেভাবে বলছেন। আচ্ছা, আমরা একটু মানে ব্যক্তিগত আক্রমণের দিকে চলে না যাই, আমরা এটা একটু থামাই। আপনার সমর্থন, ঠিক আছে, আপনার কাছে আমাদের আসবো। সমর্থন পাচ্ছেন না বলে এখন আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। অ্যাডভোকেট হুমায়রা নূর এবং আতিকুর রহমান, অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাদের কাছে আসবো। কথা বলার সুযোগ আছে, আমার অনেক সময় আছে আজকে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, দুজনের কথাই শুনছিলেন। কাগজি ভাই যদি কোনো প্রশ্ন অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারেন, না হলে ওনাকে আমি ফ্লোরটা দিতে চাই। না, কথা শুনি। জি, ব্যারিস্টার অসীম। বিষয়টা হচ্ছে, প্রথম কথাটা বলি আমি একটু, আমার কলিগ আমি দেখলাম দুজনেই অ্যাডভোকেট হুমায়রা নূর এবং অ্যাডভোকেট আতিক ভাই, ওনারা আপনার দুজনেই বলেছেন বক্তব্যের মধ্যে। আমি ওই যে কাগজি ভাই যেটা বলেছেন অলরেডি, সালাউদ্দিন ভাই বলেছিলেন যে জুলাই যোদ্ধা নামে যে সংগঠন, তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তো মেনে নেওয়া হয়েছে। এখন যারা এসছেন তাদের মধ্যে মানে আপনার এই যে সুবিধাবাদী বা ফেসিস্টের সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত, এটা কিন্তু কয়েকটা ভিডিওতে কিন্তু আমি নিজেও দেখেছি। এবং উনি ওই দিনই কিন্তু আপনার যখন এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, সেটা ঠিক আছে, যৌক্তিক বা অযৌক্তিক সেটা ভিন্ন জিনিস, বা ভুল বোঝাবুঝি হতে পারে। জনাব সালাউদ্দিন সাহেব তিনি সেটা আবার ক্ল্যারিফাই করেছেন যে কোন প্রসঙ্গে তিনি সেটা বলেছেন। যাই হোক, এই ধরনের বিষয়গুলো তো অনেক সময় দেখা গেছে টুইস্ট হওয়ার ব্যাপার থাকে বা বিভিন্ন ধরনের বিষয় থাকে। মূল কথাটা ছিল যেটা, যে জুলাই স্পিরিট এবং মনে করেন আপনার সনদ স্বাক্ষর করা বিষয়গুলো, এগুলো আমরা জানতাম, জনগণ জানতো, মানে বড় এক্সপেকটেশন, গ্রেট এক্সপেকটেশনের মতো একটা বিষয় ছিল। তখন যখন হঠাৎ করে এই বিষয়টা না হয়, তখন মানুষের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক হয়। সবারই তো দাবি দাওয়া থাকে, যেমন আজকে দেখেছি আপনার বামপন্থী সংগঠনের কারা যেন নাগরিক কোন একটা রাজনৈতিক দল আজকে স্বাক্ষর করেছে, সেদিন কিন্তু স্বাক্ষর করেনি। এবং এনসিপিও বলেছে গণফোরাম আজকে যদি দাবি দাওয়া মেনে নেওয়া হয় তাহলে তারাও স্বাক্ষর করবে। এনসিপি বলেনি যে তারা স্বাক্ষর করবেই না। আবার জামায়াত ইসলামের পক্ষ থেকেও দাবি দেওয়া আছে। এখন আতিক সাহেব যেটা বললেন যে আমার এবং অ্যাডভোকেট হুমায়রা নূরের কথার মধ্যে মিল আছে বা হয়, আমি সত্যি করে অর্থে বলি, আমি ফুল টাইম প্র্যাকটিশনার এবং সন্ধ্যার পর থেকে আমি আমার যে এলাকায় রাজনীতি করি সেখানকার মানুষজনের সঙ্গে, আমার এলাকার লোকজনের সঙ্গে, বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে কথা বলি। আমি বিএনপির অফিসেও যাই না, বা কি কথা হয় কার সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়েরও কোনো মানুষ না। সো কাকতালীয় ভাবে হয়তো বা আমার কোনো কথার সঙ্গে অ্যাডভোকেট হুমায়রা নূর তিনি মনে করেন যে সায় দিয়েছেন বা একমত প্রকাশ করেছেন। এটার মানে এই না যে বিএনপি এবং আপনার এনসিপি তলে তলে বলে কথা বলছেন বা এই জাতীয় কিছু বলছেন কি বলছেন না সেটা জানারও অবস্থানে আমি নেই। এটা হচ্ছে যে বাস্তব কথাটা। এখন কথাটা হচ্ছে আমরা কেন এই যে কথাগুলো বলি রাজনৈতিক ভাবে,
এই একটা আন্দাজ করে কোনো কথা বলে ফেলাটা, এটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকা উচিত না। আমরা এখন যে আলাপ আলোচনা করছি, এখানে দেখা গেল যে একজন আরেকজনকে আক্রমণ করছি। আমাদের তো আক্রমণের বিষয়বস্তু কারা ছিল? কারণ আমরা সবাই আক্রমণের শিকার ছিলাম। কাদের দ্বারা? ফেসিস্টদের দ্বারা। এখন আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেকটা কেমন যেন কি ভাগ বাটোয়ারার মতো বোধহয়। রাজনীতিতে দাবি দেওয়া সবার থাকে, কিন্তু একটা জায়গায় সবাইকে একমত হওয়া উচিত যে এই রাষ্ট্রটা বিনির্মাণের জন্য, নতুন করে তৈরি করার জন্য যে স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল, 15-16 বছর বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছেন। 18 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। 24 সালে এই কোটার বিরুদ্ধে আন্দোলন একটা পর্যায়ে এসে এক দফার দাবিতে পরিণত হয়েছিল এবং সফল একটা পরিসমাপ্তি হয়েছিল। কিন্তু আমরা যে জিনিসটা মনে করেন যে 14 মাস না যেতেই আমরা যে অবস্থার মধ্যে যাচ্ছি, তাতে আমার মনে হয় যে আমরা বোধহয় আবার স্বৈরাচারকে ফেরত আনার চেষ্টা করছি, বা জনগণের মাঝে একটা বিতৃষ্ণা না এসে যায়, তখন তারা না আবার তুলনা করার চেষ্টা করে, যেটাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই যারা আন্দোলনে ছিলাম তারা ক্ষতিগ্রস্ত হবে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমরা চাই একটা উত্তরণ। আমি মনে করি যে যেমন আমার খুব বড় একটা পজিশন না, কিংবা আমাদের অ্যাডভোকেট আতিকুর ভাই যে উনি, তারপরে আপনার হুমায়রা নূর, কাগজি ভাই, আমাদের হয়তো বা এই সমাজে খুব বেশি প্রভাব ফেলার মতো অবস্থা আমাদের নেই, কিন্তু আমাদের একটা আবেদন থাকতে পারে, কমন অ্যাপিল থাকতে পারে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, আপনারাই এই সমস্যাটার সমাধানটা খুঁজে বের করেন, আমরা যেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যেতে পারি। আর আরেকটা জিনিস আমি একটু বলে নেই, বিএনপি হিপোক্রেসিতে বিশ্বাস করে না। আপনারা দুজনেই বলেছেন, জামায়াত ইসলামের প্রতিনিধি এবং এনসিপির প্রতিনিধি, সম্মানের সঙ্গে ওনাদেরকে আমি বলি, ওনারা দুজনেই বলেছেন যে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি প্রতারণা করেনি। বিএনপি যেটাকে এই মুহূর্তে লজিক্যাল মনে করেছে, বিএনপি সে জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জনগণ যদি একসেপ্ট করে, আগামীতে যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয়, বিএনপি সেটা ভেবে দেখবে। নোট অফ ডিসেন্ট মানে আমি একেবারে পরিত্যাগ করে দিলাম, আমি মনে করি না সেটা। সময়ের সঙ্গে সঙ্গে যে যুগোপযোগী একটা অবস্থার পরিবর্তন হয় সবার, বিএনপি যে করবে না এমনও কিন্তু কথা নেই, বা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। মানে এগুলো হতে পারে, মানে নোট অফ ডিসেন্ট খুব ভালো পরিষ্কার কথা সেটা বলেছে, এখানে কোনো কিছু আপনার গোপন রাখা হয়নি। বিএনপির কাছে এটা জনগণের কাছে ওপেন সিক্রেট করে দিয়েছে যে আমরা এই ক্ষেত্রে একমত না, বা এই ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমি এখানে দোষের কোনো কিছু দেখি না। সব যদি মানতেই হয় তাহলে তো আর সেটা আপনার ঐকমত্য কমিশন মধ্যে যাওয়ার বিষয় আসে না। জি, একটা আপনার একটু মন্তব্য আশা করছি। আমি এসেছি যদি একটু, আমার একটা প্রশ্ন ছিল অসীম ভাইয়ের কাছে। আচ্ছা, আপনার নেব? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে মনে করেন মানে আলোচনার ক্ষেত্রে আপনার একটা বিষয়ে মত থাকবে, আমার দ্বিমত থাকবে। যেমন এখানে এসেও যে আমাদের সবার একমত হচ্ছে সবকিছু নিয়ে, এরকম না। আমি যেটা দেখেছি যে আমি যখন 31 দফা পড়ছিলাম আপনাদের, তখন দেখলাম যে ওখানে উচ্চকক্ষের একটা প্রস্তাব আপনাদের আছে, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের আলোচনা যখন উচ্চকক্ষের আলোচনাটা করেছি, তখন আপনাদের ওখান থেকে ডিসেন্টিং নোট এসছে। এই আবার কিছু কিছু জায়গায় এই আপনাদের দলীয় যে মতটা, সেই মতবাদের ভিত্তি বা আপনাদের দলের অন্যান্য যারা আপনাদের মতো আইনজ্ঞ আছেন তাদের মতবাদটা কি সেটা জানার জন্য। যেমন আমরা এনটিসির নিরপেক্ষতা চেয়েছি, নারীদের আসনের সরাসরি ভোট চেয়েছি, যেখানে আমি নিজে জানি যে বিএনপির অনেক নারী নেত্রীরা আছেন, উনারাও চান যে নারীর আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত হোক, সেটা ভোটের মাধ্যমে হোক, এবং 5% না অ্যাটলিস্ট 15% হোক। এই জায়গাগুলো যদি সময় থাকে, যদি একটু মানে আমরাও জানার জন্য, ধরেন আমিও জানতে চাই যে বিএনপির এই অবস্থানগুলো সরে আসার বা ডিসেন্ট করার কারণ কি। জি, কেন আমি একটু তাহলে বলি একটু, সেটা হচ্ছে যে বিএনপি বলেছে যদি তারা সুযোগ পান তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাবার বা জনগণ যদি সেবা করার সুযোগ দেন, তাহলে উচ্চকক্ষের বিষয়ে তারা আপনার এই করবেন, পার্লামেন্টে বিল আনবেন এই বিষয়টা। কিন্তু এখনই তো আর আপনার এই উচ্চকক্ষের নির্বাচনটা হতে পারছে না। দুই, যখন এখানে পিআরের বিষয়টা এসে গেছে, তখনই কিন্তু মনে করেন যে সিদ্ধান্ত পরিবর্তন। আমি যে কথাটা বলেছি যে অ্যাডাপ্টেশনের একটা বিষয় থেকে থাকে, তো সে কারণে হয়তো বা বিএনপি যুক্তিযুক্ত এই মুহূর্তে মনে করেনি, এবং সে কারণে এখানে নোট অফ ডিসেন্টটা দিয়েছে। কিন্তু আমি ওই যে কথাটা বললাম, তার মানে এই না যে বিএনপি এটাকে আউটরাইট রিজেক্ট করেছে, তা না। পরবর্তী পার্লামেন্টটা কেমন হবে, আপনি কি কেউ কি 100 আসন পাবে, আং পার্লামেন্ট হবে, 2/3 পাবে, নাকি আপনার
সিঙ্গেল মেজরিটি নিয়ে সরকার গঠন করলো, আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য সব রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করবে সংসদে, সেটা তার উপরে ডিপেন্ড করবে। এটা এমন না যে এটা বাদ হয়ে গেছে। আর নারী আসনের বিষয়টা যেটা, আমি সেই বিষয়টা একটু বলি। দেখুন, নারীর ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারা কাজ করে গেছেন। সেই আপনার বিনা বেতনের পড়ালেখা থেকে আরম্ভ করে, রেশনিং থেকে আরম্ভ করে, ফুড ফর আপনার এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু করেছেন এই নারী শিক্ষার প্রসারণ কিংবা আপনার নারীদের ক্ষমতায়নের ব্যাপারে। জি, এখন কথাটা হচ্ছে যে আমরা কতটুকু উপযোগী, সব জায়গায় কিন্তু আমরা পাওয়া যায় না কোন পদ্ধতিতে হবে। সেটা আস্তে আস্তে বিএনপির যেমন একটা কমিটমেন্ট আছে যে এই 5 বছরে আমরা এটুকু, পরবর্তী 5 বছরে 10%, পরবর্তী 5 বছরে 15%, এ ধরনের করে আপনার মনে করেন যে আসার বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে যে সরাসরি দেখা গেছে যে আমাদের অনেক নারী নেত্রীরা আছে যারা মনে করেন যে সুপারসিড করেছে পুরুষ নেতাদেরকে, অটোমেটিক্যালি মনে করেন যে সেখানে তারা নমিনেশনটা পাবেন। এর বাইরে কোটার বিষয়টা আছে। জি, এখন একটা আমাদের তো মনে করেন যে আরপিও তে তো আপনার এই আছে যে 33% দিতে হবে, আপনার নারী নেতৃত্ব সামনে আনতে হবে। দলের কেন্দ্রীয় কমিটিতে, প্রত্যেকটা কমিটিতে 33% আপনার নারীদের জন্য কাগজি ভাই, পদ রাখতে হবে। তাহলে এগুলো বিবেচনাধীন, এগুলো তো হবে আস্তে আস্তে। আমরা সব জিনিস একসঙ্গে পারবো না। যে কারণে আমি বলি যে পিআর উপযোগী না, সে কারণে হয়তো অনেক কিছু এই মুহূর্তে অনুপযোগী, কিন্তু সেটাকে উপযোগী করার জন্য গণতান্ত্রিক ভিত্তিটা যদি সুদৃঢ় হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় এবং মনটা আরেকটু বেশি উদার হয়, আমরা সেজন্য সবাই মিলে কাজ করতে হবে। জি, কাগজি ভাই। না, আমি শুনছিলাম সবার বক্তব্য তো শুনলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, চিফ অ্যাডভাইজার সেই বক্তব্যটা কিন্তু সরাসরি দিয়েছেন যে গত শুক্রবার যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এতদিন যাই হোক অনেক বাধা বিপত্তি, অনেকেই করবে কি করবে না, বা তারাও করবে বলে একটা চিন্তা ভাবনা আছে। তো এটা এই যারা এখানে আছে জুলাই সনদে যারা স্বাক্ষর করবে বা এটা নিয়ে আসছে, এর আগে জুলাই ঘোষণা হয়ে গেছে, তো সবাই মিলে একটা আন্দোলন করেছে। সে আন্দোলনটা ছিল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এবং গত 15 বছর ধরেই এই আন্দোলন সংগ্রাম করে আসছে, এবং সব এক জায়গায় থেকেই করেছে। কিন্তু যে হঠাৎ করে 18 সালে এসে করছে কোটা সংস্কার আন্দোলন, সেটাও না। এর আগে থেকে, যেমন একবার বিনা ভোটে যখন নির্বাচন করে ফেললো আওয়ামী লীগ, তখনও আন্দোলন হয়েছে, তুমুল আন্দোলন হয়েছে 14-তে। তারপরে 2018 সালে ওই একইভাবে আগের রাতেই ভোট করে ফেললো। তো এই আন্দোলন সংগ্রামে তো সবাই মাঠেই ছিল। এখন কিছু ছোটোখাটো বিরোধ নিজেদের মধ্যে থাকবে, কিন্তু এইটাকে এমন একটা জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে না যার ফাঁক ফোকর দিয়ে আবার সেই ফ্যাসিস্টের কোনো কিছু ঢুকে পড়তে পারে। কেননা এখন সময় তো এসেছে সবাই মিলে যদি দেশটাকে পুনর্গঠিত করতে পারে। কারণ আপনি দেখেন অর্থনীতির দিকে যদি তাকান, বিভিন্ন জায়গায় ফোকলা করে দেওয়া হয়েছে। 28 লক্ষ কোটি টাকা একটা এতটুক ছোট্ট একটা দেশ থেকে যখন লুটপাট করে বাইরে নিয়ে যাওয়া হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থাটা কি থাকে। যদিও এখন দেখানো হচ্ছে যে রিজার্ভ অনেক ভালো, কিন্তু বিনিয়োগের চেহারা তো ততটা ভালো না। কারণ এই বিষয়গুলো তো এখন পলিটিশিয়ানরাই সিদ্ধান্ত নিবে যে আমরা পরবর্তীতে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজটা করতে পারি, এগিয়ে নিতে পারি। আমরা এই পর্যায়ে একটু দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে, সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর, বাড়ছে নাশকতার সন্দেহ, এবার টার্গেট কি পোশাক শিল্প। বণিক বার্তা, অর্থনীতির গতি স্লথই থাকছে চলতি প্রান্তিকে। দৈনিক ইনকিলাব, নির্বাচন ঠেকানো পোশাক খাতি টার্গেট, শত শত কোটি টাকার পণ্য পুড়ে ছাই। দৈনিক জনকণ্ঠ, কার্গো ভিলেজে পুড়েছে 9,000 টন পণ্য, অগ্নিকাণ্ড মোকাবেলার সক্ষমতা নেই বেবিচকের। খবরের কাগজ, শাহজালালে কার্গো ভিলেজ ভস্মীভূত। আমাদের সময় 19 দফায় চিঠি পেয়েও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের। ডেইলি টাইমস অব বাংলাদেশ, জুডিশিয়াল ব্যাকডোর ওপেন্স, ফ্লাড গেট ফর নিউ পার্টিজ। ডেইলি অবজারভার, ফায়ার অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুললি used in 27 hours। এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম আজকে। আমির ইসলাম কাগজি, শিরোনামে অনেকগুলো কথা আছে, কিন্তু আমরা যে আলোচনার মধ্যে ছিলাম
সেই আলোচনায় যদি সেটা একটু এখানে খুব বেশি নেই, খুব বেশি মানে আজকের পত্রপত্রিকায় সেই বিষয়গুলো নেই বললেই চলে। হ্যাঁ, এখানে কিন্তু আবার নাশকতার বিষয়টা আছে। কিন্তু আবার আমরা অনলাইন যে পোর্টালগুলো দেখেছিলাম, পোর্টালগুলোতে আবার খুব ইম্পর্টেন্ট দিয়ে বলা হচ্ছিল। যেমন স্বাধীন মালিকের একটা সাক্ষাৎকার বিডি নিউজ 24-এ তারা করেছে, সেখানে তিনি বলেছেন যে বর্তমান যে সংবিধান সেটা অনুযায়ী সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা নির্বাচিত সংসদের। এখন আমি আপনি জোর করে বলতে পারি যে আমি যেটা বলছি সেটাই সংবিধান। আইনের দৃষ্টিভঙ্গি থেকে এরকম উদ্ভট কথা বলার তো আমি কোনো উদ্দেশ্য দেখি না। উনি আরো খুব ডিটেইলে বলেছেন এগুলো, উনি অনেক শব্দ ব্যবহার করেছেন যেগুলি খুবই বলেছেন যে একেবারেই মানে এটার প্রতারণা ইত্যাদি। মোটা দাগে হয়তো এইরকম একটা বিষয় আসতে পারে যে আপনি বসছেন পলিটিক্যাল একটা টেবিলে, এখন সেইটা পলিটিক্যালি সলিউশন করতে হবে, আপনি রাজনৈতিকভাবে সমাধান করবেন। এখন রাজনৈতিকভাবে সমাধান করতে গিয়ে যদি আবার আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তাহলে কি হলো, ওই জগা খিচুড়ি যেটা যে অবস্থানে দাঁড়ায় সেইটাই হয়ে যাচ্ছে। সেই কথাটাই মূলত উনি বলতে চাচ্ছেন যে আইনকে আইনের গতিতেই চলতে দেন। যদি সংবিধানের মধ্যে নিয়ে আসতে চান তাহলে সংবিধান যে ধারা বা যে অবস্থায় আপনাকে সামনে এগিয়ে নিতে বলে, এই যে গণভোট বলেন, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেই ধারার দিকেই যান। আর এদিকে আপনি যখন পলিটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছেন তখন আপনি রাজনৈতিকভাবে একমত হন। একমত তো আপনি অলরেডি হয়ে গেছেন। আপনি এখানে তো জুলাই সনদে যখন স্বাক্ষর করেছেন তখন কিন্তু আপনি রাজনৈতিকভাবে একটা সমাধানে চলে আসছেন। এটাকে আবার ওই যে কি বলে নির্বাচনের আগে আর একটা গণভোট করতে হবে, এই সমস্ত দাবি নিয়ে যদি আপনি সামনে আসেন। না, উনি কিন্তু গণভোটের কথা পরিষ্কার করেছেন যে গণভোট তো এইভাবে হয় না, তো আগে তো হয় না। আইনগতভাবে এটি করতে গণভোট পারবেন না করবেন বলে কখন ওনার আপনি? মত। গণভোট আপনি 91-এর কথা আপনার মনে আছে কিনা, যখন তত্ত্বাবধায়ক ওই সময় দেখেন, যখন আমাদের পলিটিক্যাল সিস্টেম যে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসা হলো, তখন যে সংশোধনীটা হলো এইটার জন্য কিন্তু গণভোটে যেতে হয়েছে পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পরে। এইটা আইনি ব্যাখ্যাটা নেই, কারণ তিনজনই আইনজীবী, আমরা আসলে দুজন সাংবাদিক, আমরা ওনাদের কাছ থেকে শুনেই আমাদের বলতে হয় আসলে বিষয় আইনি বিষয়গুলো। অ্যাডভোকেট আতিকুর রহমান উনি বলছেন যে সবগুলো দলকে একমত হতে হবে, সব বিষয়ে সব দলের ঐক্যমত্য হবে, এটা একটা উদ্ভট ধারণা। 30-40টা দল মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এটাও বা কম কি? মানে এটা তো তিনি বলছেন যে দলগুলো কাছাকাছি আসছে, কথা বলছে, কিন্তু যদি সবগুলো দল সব বিষয়ে একমত হয়ে যায় তাহলে তো আলাদা আলাদা দল থাকার প্রয়োজনীয়তা নেই। উনি বলছেন যে তাহলে তো দলগুলোর তো স্বতন্ত্র থাকে না। আতিকুর রহমান, আপনারা যে দাবি নিয়ে এখন মাঠে আছেন যে মানতে হবে আমার এগুলো, সব দলকেই মেনে নিতে হবে, মানে সেটার সঙ্গে এটা মানে কিভাবে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা দাবি করেছি, আমরা দাবির সপক্ষে আমরা যুক্তিও দিয়েছি কিভাবে কোন প্রক্রিয়া এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। স্বাধীন মালিক সাহেব উনি নিঃসন্দেহে একজন আইনজ্ঞ, উনি ওনার ওপিনিয়ন ব্যক্ত করেছেন। আমাদের ঐক্যমত কমিশন যাদের সাথে আলোচনা করেছেন বিশেষজ্ঞ, তারাও তো এই ব্যাপারে একমত হয়েছেন যে আইনে ভিত্তি দিতে হবে। আইনে ভিত্তি দেওয়া ব্যতীত এই সামাজিক যে চুক্তি আমরা করেছি এটাকেও মানতেও পারে, নাও মান। দেখেন, আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমার টিভিতে আব্দুল জলিল সাহেব আর আব্দুল মান্নান ভূঁইয়ার হলো ডায়লগটা, আজকে সফল কালকে ব্যর্থ, আজকে সফল কালকে ব্যর্থ। বাংলাদেশের দীর্ঘকালের রাজনৈতিক ইতিহাস বলে আমরা পলিটিশিয়ানরা কথা রাখি না। আমরা বিরোধী দলে গেলে এক অবস্থানে থাকি, আমরা সরকার আরেক অবস্থানে থাকি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সবাই ডেমোক্রেসি বুঝে হলে অপোজিশনে থাকলে, যখন তিনি পাওয়ারে যান তখন তার কাছে ডেমোক্রেসির সংখ্যাটা ভিন্ন হয়ে যায়। আমরা যেটা আমাদের দাবি, দেখুন এই যে আমরা একটা সুযোগ আমরা পেয়েছি, একটা রাষ্ট্র সংস্কারের সুযোগ। আওয়ামী লীগ 15 বছর দেশের সব কাঠামোকে ধ্বংস করে ফেলেছে। আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে আমাদের দলীয় কোনো স্বার্থ নয়, যাতে করে হানাহানি না হয়, যাতে করে একটা টেকসই বন্দোবস্ত আমরা সেখানে পেয়ে যাই, যাতে করে আমাদের আবার রাস্তা আমাদের নামতে না হয়। তার জন্য আমরা বলেছি যে আমরা একটা ভালো নির্বাচন চাই, আমরা একটা টেকসই গভর্নমেন্ট চাই, যাতে করে একটা ভারসাম্যপূর্ণ সরকার সেখানে আসে। এই জন্য জামাত ইসলামী বলেছে যে আমাদের আইনের ভিত্তিতে, আইনের ভিত্তি ব্যাপারে জামাত অনেক সেমিনারও করেছে, সভাও করেছে। আইনি কোন কোন দিকের বিগত সময়ে কোন দিকে কিভাবে আপনার অ্যামেন্ডমেন্ট হয়ে কিংবা গণভোট হয়ে কিভাবে সব জামাত কিন্তু বলেছে, সরকারের কাছে জামাত সে ব্যাপারে তার আইনি দিকগুলো উপস্থাপন সেখানে করেছে।
দেখুন এখন আমাদের যারা ডিবেট করছে এখানে, আমরা মনে করি দায়িত্বটা এখন সরকারের কাছে, সরকারের কাছে, কিন্তু কিন্তু উনি বলছেন যে সরকারের কাছেও এটা কিছু নেই। সরকার জনগণের অ্যাডভোকেট ম্যান্ডেট আতিকুর পেয়েছে, রহমান, তাকে ভূমিকা রাখা উচিত। অ্যাডভোকেট আতিকুর রহমান, আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার মন্তব্য জানি যে উনি বলছেন যে উনি বলছেন, আসবো আপনার কাছে আবার আতিকুর রহমান, আসবো আপনার কাছে। অ্যাডভোকেট হুমায়রা নূর, স্বাধীন মালিক বলছেন যে ধরে নিলাম রাষ্ট্রপতি এটাকে অধ্যাদেশ জারি করলেন, কিন্তু অধ্যাদেশ হলো নির্দিষ্ট সময়ের জন্য একটা আইন, খণ্ডকালীন আইন, যেটা পরবর্তী সংসদ বসলে আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। অতএব এখন অধ্যাদেশ জারি করলেও এই অধ্যাদেশ তো বিলুপ্ত হয়ে যাবে। অ্যাডভোকেট হুমায়রা নূর, জি, এই বিষয়টা আমরা কয়েকটা জায়গায় ক্লিয়ার করেছি যে এটা অধ্যাদেশ হিসেবে জারি করলে এইটা হবে না, কারণ এই যে আমরা যে সংবিধান সংস্কারের যে আলাপগুলো, সংবিধানের মূলনীতি পরিবর্তনের যে আলাপগুলো, এটা একটা অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা সম্ভব না, কারণ দিস কনভারসেশন ইজ বিয়ন্ড দ্য এক্সিস্টিং লজ দ্যাট ক্যান বি চেঞ্জ উইথ এই ধরনের অধ্যাদেশ দিয়ে। কিন্তু আপনাকে এটার জন্য পাশ করতে হবে একটা অর্ডার, যেটার মাধ্যমে যেটা একটা বিশেষ আদেশ দিতে হবে, যেটাকে আমরা বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই নামকরণটা আমরা চেয়েছিলাম যে এই আদেশটা, আচ্ছা এই আদেশটা রাষ্ট্রপতি দিতে পারতেন, কিন্তু এই রাষ্ট্রপতি তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে স্পিরিটটা সেটা ধারণ করে না, সেটা চুপপুতো আওয়ামী লীগের রাষ্ট্রপতি। সুতরাং তার দ্বারা এই অর্ডারটা যদি ডিক্লেয়ার্ড হয়, সেই বিষয়ে আমরা একেবারেই দ্বিমত পোষণ করছি। আমাদের দাবি হচ্ছে এই যে বিশেষ আদেশটা জনগণ যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যাকে দায়িত্ব দিয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পাঠ করবেন এবং তার ভিত্তিতে, এই আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের ম্যান্ডেট অনুযায়ী এটা কি সম্ভব? এটা কি কোন আইন এটা পারমিট করবে? এই আপনার তো বিদ্যমান আইন তো বাংলাদেশের যে সংবিধান, একটা যখন গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তখন সংবিধান কিন্তু জেপারডাইজ হয়ে যায়। এটা নিয়ে ওনার ব্যাখ্যা হচ্ছে, উনি বলছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা নির্বাচিত সংসদের। এখন আমি আপনি জোর করে বলতে পারি যে আমি যেটা বলছি সেটাই সংবিধান। আইনের দৃষ্টিভঙ্গি থেকে এরকম উদ্ভট কথা বলার কোনো উদ্দেশ্য দেখি না। এটা আইনের দৃষ্টিতে উদ্ভট। সেই জায়গাটায় আসছি। তো আমরা যেটা চাচ্ছি যে এই জুলাই সনদের ভিত্তিতে, এই আদেশের ভিত্তিতে গণভোটটা হবে এবং গণভোটে মানুষের যে ম্যান্ডেটটা আসবে, সেই ম্যান্ডেটটা মানে এই জুলাই সনদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, বাট মানুষ যেটা সিদ্ধান্ত নিবে সেইটাকে আসলে সেটার বাস্তবায়ন করবে পরবর্তী জুলাই সনদ যেটা আপনারা করছেন, এই জুলাই সনদের বিরুদ্ধে যদি কেউ একজন ব্যক্তিও যদি মতামত দেয়, তাহলে সেটা কি আপনাদের জন্য কোনো সুখকর হবে? সেটা একজন ব্যক্তিও যদি না দেয়, না ভোট দেয়, একজন না ভোট, তো এটা তো মানুষের জনগণের অভিপ্রায়। বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বাংলাদেশের জনগণের। জুলাই সনদের 85টা প্রস্তাবে সকল প্রস্তাবে সবাই মেনে নিবে, এইটা তো আমরা এক্সপেক্ট করি। দুই নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিদ্যমান মানে যে সংবিধান, সেটাকে বললো যে জিওপোর্ডাইজ হয়ে যায়, মানে তাহলে আপনার কিন্তু এই যে সরকার প্রধান, উনি কিন্তু এই বিদ্যমান সংবিধানের আওতায় কিন্তু উনি ওত নিয়েছেন নাকি বাইরে থেকে নিয়েছেন? এটা বিশদ আলোচনা আমরা যখন সেই জন্য তাহলে তো এটা নিয়ে এর আগেও আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা বলছেন এটা ভুল করেছে। ভুল যদি করে তাহলে এখন সংশোধন বিচারপতি পালিয়ে গিয়েছে, তার যে রাষ্ট্রপতি স্বৈরশাসকের, ওইটা একটা বিস্তর আলোচনা। এই সরকারের এই আলোচনা এটা অর্ধেক আলোচনা করলে সেটা আসলে একটু মিসলিড হবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি যুক্ত করতে চেয়েছিলেন। শুনছিলাম এই যে একাডেমিক ডিবেট হচ্ছিল, জি, এই একাডেমিক ডিবেটে জনগণের কোনো লাভ হবে না। এই যে আপনারা বললেন যে জুলাই সনদ ধরেন আপনার পাশ হয়ে গেল, আইনি ভিত্তি দেয়া হয়ে গেল, পরবর্তী যখন সরকার আসবে তখন দেশের কোন সিটিজেন যদি উচ্চ আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে কনস্টিটিউশনালিটি নিয়ে, ওটা কোথায় যাবে কেউ কিন্তু জানেন না। আজ থেকে 3 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে জানেন না। নীতিগতভাবে বিএনপি মনে করেন যে হা না ভোট আপনার হওয়ার জন্য বলেছে, এবং সেটা নির্বাচনের দিন বলেছে কেন, যে আপনার মনে করেন যে কস্ট ইফেক্টিভ হবে। এটা ছিল একটা কারণ। আপনারা কি কেউ একবারও ভেবে দেখেছেন যে জুলাই সনদ যদি পাশ হয় আওয়ামী লীগ ইতিহাসের আস্থা করে যাবে?
এই জুলাই সনদের জন্য হা না ভোট যদি হয়, আওয়ামী লীগের সমর্থকরা এসে ভোট দিয়ে না জয়যুক্ত করে দেবে? একবারও কেউ ভেবে দেখেছেন? সবাই নিজের স্বার্থটা কিন্তু দেখছেন আমরা তো আপনারা। আমি একটু হুমায়রা, আমি একটু বলি, একটা কথা বলি, এখনো বলছি, 106 আর 7 এই বিতর্ক মনে করেন পাবলিক বোঝে না। জনগণ সকল ক্ষমতার উৎস, এবং যে স্পিরিট এন্ড উইল অফ দ্য পিপলস pious wish, the reflection, the government is that reflection, এবং সেটাতে একটা মতামত চাওয়া হয়েছে 106। সরকার তো 106 এর সোর্স না, তো জি ওটা জাস্ট ক্ল্যারিফাই করে will of দিয়েছে, people, এইটুকু। exactly, আমার will of কথাটা- হ্যাঁ, তো government তাহলে সেটা basis হচ্ছে সেটা will of derive- people। ওইটা ডিরাইভ করেছে কোথা থেকে? আর্টিকেল 7 থেকে। এখন আপনারা যদি বলেন যে জেপার্ডাইজ হয়ে গেছে কনস্টিটিউশন, এইসব একাডেমিক ডিবেট আমরা করতে পারি। আপনিও লয়ার, আপনার জামাই লয়ার, আপনার শ্বশুর লয়ার, আমাদের অ্যাডভোকেট আতিক লয়ার, সবাই যান রিট জুরিসডিকশনে, ওই বলেন যে আমার আর্টিকেল 27, আমার 29, আমার 30, 31, 42 কত কিছু আমরা বলি, সবকিছু যাই, সবকিছু আমরা ইনভোক করতে যাই। কার আন্ডারে? ওই 102 এর আন্ডারে যাই। অ্যাপিলেট ডিভিশনে আমরা 103, 4 এইসব নিয়েই থাকি। ভেরি মাচ উই আর উইদিন দ্য এমবিট অফ কনস্টিটিউশন। না, এইসব ঠিকই, কথা বলে লাভ নাই। ঠিকই। এগুলি হলো না, শুধু ওইটা শুধু তো ওইটাই academic বলছিলাম যে debate, এটা একটা মানুষ কিচ্ছু বোঝে না। বিস্তর আমি তো বললাম তো debate। ভাই, না, এই মুহূর্তে exactly। সমাধানটা একটা চাচ্ছিলাম। আলোচনা করেন, ট্রাস্ট থাকা উচিত পলিটিশিয়ান একজন আরেকজনের উপরে। ওই সংস্কৃতি আওয়ামী লীগ নষ্ট করেছে, তাই বলে আপনি আমি করব না, চেষ্টা করব না, এটা তো হয় না। সনদ দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, সিলগালা করে একেবারে প্যাক করে দিতে হবে, নাইলে তো এটা আপনার তলে জি। থেকে বিড়াল বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি। ফিরবো এইটা ফিরবো কাম্য এই না ভাই, এই এটা কাম্য আলোচনায়। না। যত আলোচনাই করেন, এর পরের জন এসে যদি না মানে, না মানলে কিছু করার নেই। কোনো- এবং আপনি যেটা বললেন সেটা তো ঠিক। এখনো যদি কোন আদালতে- নাগরিক গিয়ে উচ্চ আদালতে যান, আদালতে চ্যালেঞ্জ হলে তখন সম্মুখীন। তখন যদি আসলে আইনি এটা তো আমরা তো বিষয় অনেকগুলো থাকে। প্রশ্নবিদ্ধ অনেক হবে। এই হ্যাঁ। সমস্ত ওই বিষয় কারণেই প্রশ্নবিদ্ধ গণভোটের হবে। কথাটা আসছিল যে একটা বিরতি নিয়ে ফিরে মানুষের mandate-টা একটা যদি- বিরতি নিয়ে হুমায়রা নূর, একটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে একটু। আমরা যে আলোচনায় ছিলাম, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি ছোট করে 1 মিনিটের মধ্যে যদি এটা ছাড়তে পারেন। ধরেন আমি গণভোটে দিলাম, গণভোটে পাশও হয়ে গেল, এরপরে আমি উচ্চ আদালতে গিয়ে মামলা করে দিলাম যে এই গণভোটের প্রক্রিয়াটা ঠিক হয়নি, সংবিধান সম্মত হয়নি। কারণ রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি গণভোটে, সংসদ থেকে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি গণভোটে দেবেন, তারপরে এটা আইন পাস হবে। কিন্তু এই প্রক্রিয়াটা যখন মেনটেন হলো না, তখন আমি যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করি, তখন তো যে কোনো কিছু হতে পারে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এর আগেও তো গণভোট 3 বার হয়েছে। একবার সংস্কার প্রশ্নে, আর 2 বার হচ্ছে প্রশাসনিক ইস্যুতে। তো বাংলাদেশের মানুষ যদি একটা গণভোট করে একটা বিষয়ে ম্যান্ডেট দেয়, এবং সেইটার বিষয়ে রিট একদম যে রিট হতে পারবে না, সেইটারও আসলে সুযোগ আমরা নাকচ করে দিচ্ছি না। এটা আপনি যে সম্ভাবনার কথা বললেন সেটা হতেই পারে, কিন্তু দিন শেষে আমাদেরও তো যুক্তি আছে যে কি কারণে এইটা ভ্যালিড হবে, এবং সেইটাকে আবার ভ্যালিডিটিটা এনশিওর করবে তো নেক্সট পার্লামেন্ট। এমন না যে নেক্সট পার্লামেন্ট এই যে ডিসিশন গুলো হয়েছে ঐক্যমত্য কমিশনে, সেইটা তারা, আমি তো বিশ্বাস করতে চাই যে ধরেন যেই ক্ষমতায় আবার যাক, অসীম ভাই যে সে বলছিলেন যে কিন্তু- যদি ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা যদি এটা ওইটা উনি বাতিল করে দেয় সম্ভাবনার ভোট কথা দিয়ে। বলেছে, কিন্তু আমরা মানুষের উপরে এতটুকু আমাদের আস্থা আছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, জুলাই যারা দেখেছে, আমি জুলাই নিয়ে আমরা কথা বললেই আপনারা অনেকে বলেন যে জুলাই বিক্রি করছে, কিন্তু জুলাই সাধারণ মানুষ দেখেছে। এবং জুলাই শুধু আমার আপনার রাজনৈতিক দলের বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল না, জুলাই ছিল সমগ্র বাংলাদেশের মানুষের। এবং ওই মানুষের উপর আপনাদের বিশ্বাস আছে, ওই বিশ্বাস থেকে সেই দিনই আওয়ামী লীগকে রিজেক্ট করেছে, এবং তারপরেও সমর্থক আছে। ভিন্ন হুমায়রা, একটু বলে রাখি, বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ যখন মিছিল করতে নামে, আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য কেউ আসে না রাস্তায়। না দেখেন, সব সময় তো হানাহানি করতে মানুষ রাস্তায় নামবে না। একটা দিয়ে দিচ্ছে, এই দেশের জনগণ স্পেস দিয়ে দিচ্ছে। সব সময় বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরি। হ্যাঁ, দ্যাটস ট্রু, এটা ট্রু যে মানুষ অনেক সময় ভুলে যায়, বাট তারপরেও যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন মানুষ কিন্তু ভুল করবে না বলেই আমাদের বিশ্বাস। মানুষের উপরে, তারপরেও দিন শেষে আসলে মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের, আর কোনো তো উপায়ও নেই। অ্যাডভোকেট আতিকুর রহমান। জি, এই প্রসঙ্গে আমি বলবো, দেখুন, যদি কোর্টে যাওয়ার সুযোগ থাকে, গণভোট হলে তো একটা কিছুটা ব্যক্তি আমাদের মজবুত থাকে। যদি গণভোট আপনি নাই করেন, তাহলে আরো বেশি সুযোগ থাকবে। যে ইলেকশনটা আপনি করবেন 26 সালে, এর ভিত্তিটা কি বলুন?
ইলেকশন তো হওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী 2028-29 সালে গিয়ে। তার মানে গণভোট হওয়ার মধ্যে দিয়ে একটা বেস তৈরি হবে না। আমরা একটা ঘটনা ঘটেছে, এটা সনদ হয়েছে, মানুষ তার পক্ষে একমত হয়েছে, তার ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। এখন যেটি হয়েছে একটা সামাজিক চুক্তি হয়েছে। এই যদি এটাকে এই অবস্থা আপনি রাখেন, এটার আশঙ্কা বেশি এটা কোর্টে যাবে। যখন গণভোটটা হবে, হ্যাঁ হয়তো কোর্টে যাবে, কিন্তু তখন বেস থাকবে না। এই কাজটা এমনিতে হয় না, এর সাথে জনগণের একটা এঙ্গেজমেন্ট ছিল, জনগণের অপিনিয়নটা দিয়েছে, সুতরাং জনগণের আচ্ছা, এটা আতিকের কাছে একটা প্রশ্ন। আচ্ছা অ্যাডভোকেট আতিক, আমি এটা খুব ভালো বুঝতেছি না। আপনি বলছেন যে পার্লামেন্ট ইলেকশন হওয়ার কথা হচ্ছে 2028-29-এর দিকে, কেন আপনি এটা এটা বলছেন? আমার প্রশ্ন ছিল। কেন না, কেন বলছেন এটা দেখুন, বলেন তো দেখি, ব্যাখ্যাটা দেন। আমাদের একটা এখন কি interim পার্লামেন্ট government আছে? আসলো। না আমি বলি, আমাদের না, এখন কি একটা পার্লামেন্ট interim আছে? government একটা সরকারের পতন হলো, এই যে সব যে নাই, এই জন্য তো বসে করতে হবে আমাদেরকে। আপনি যে জুলাই সনদ চাচ্ছেন, এই যে এত ঘটনা ঘটে গেল, এত মানুষের সেখানে প্রাণহানি ঘটলো, দেশে নতুন করে নির্বাচন কমিশন গঠিত হলো, আমাদের নতুন করে মানে বিচারপতি নিয়ে এতগুলো জিনিস আমাদের হয়ে গেল, যে বেসটা কি আসলে? আপনি বেসটা হচ্ছে আপনি জুলাই সনদটা করবেন, এটার একটা আইনি ভিত্তি আপনি দিবেন, যাতে করে পরবর্তীতে কেউ এর উপরে খুব বেশি তারা আইনি প্রকৌশল সেখানে না পায়। এখন বাংলাদেশের আইন তো তার স্বাধীন, সবাই যেতেই পারে সেখানে। আমরা মনে করি এটা আইনি ভিত্তি হলে একটা কনস্টিটিউশন অর্ডার যদি হয়ে যায়, তখন এই ক্ষেত্রে পরে শুধু সেখানে কম থাকবে, যার জন্য জিনিসটাকে আমরা কম থাকবে। হ্যাঁ জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম শেষ মন্তব্য করবেন। ইলেকশন হওয়ার কথা ছিল না, ইলেকশন হওয়ার কথা ছিল যে নভেম্বর 2024-এ, যে কোনো কারণে সংসদ ভাঙিয়া গেলে 90 দিনের মধ্যে, পরবর্তী 90 দিনের মধ্যে। যাই হোক, এগুলি ভিন্ন কথা। এই যে এগুলো যুক্তি তর্ক, যে কাগজি ভাই যেটা বলেছেন রাইটলি পয়েন্টেড আউট, 28-29 সালে না, এগুলি কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যা কিছু করা দরকার, আমি মনে করি সবাইকে তাই করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, 1/11 সরকার বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছে, কোনোটা কিন্তু নির্বাচিত সরকার, যেগুলো আওয়ামী লীগও নির্বাচন করেছে সেটা ভিন্ন জিনিস, তাদেরটা ছিল ডাকাতির নির্বাচন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এবং তিনটা আপনার অন্তত ত্রুটি মুক্ত, ত্রুটিযুক্ত সবকিছু মিলিয়ে, ভালো মন্দ মিলিয়ে আপনার তিনটা তো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। সেই সমস্ত সরকারগুলো কিছুটা হলে অ্যাকাউন্টেবিলিটি ছিল, চেষ্টা করেছিল। এই জন্য বলছি যে যেটাই হোক, সবকিছু মিলিয়েই কিন্তু রাজনৈতিক সরকার এবং ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সরকার মানে গণতন্ত্রে ফিরতে হবে, সেই জিনিসটা আপনাকে সবাইকে কাজ করতে হবে, এটাই বুঝি আমি। জি, আমিরুল ইসলাম কাগজি 1 মিনিটে একটা মন্তব্য, শেষ মন্তব্য করবেন। আমি শেষ মন্তব্য বলতে কি, আমি যে আগেও বলেছি, এটা এখন আবার বলছি, যে পলিটিক্যাল সলিউশনটা রাজনীতিবিদদের হাতে থাকুক, তারা এটা করুক। আর আইনের ভিত্তি যেটা আছে, সব দুইটা এক জায়গায় করে আপনি এটা সমাধান করতে পারবেন না। এই যে একজন বললো, এখন ওই যে আতিক বলল যে 2028 সালে নির্বাচনটা হওয়ার কথা ছিল, এটা কিসের ভিত্তিতে বলছে আমার মাথার মধ্যে আসে না। কারণ এখন পার্লামেন্ট নেই, আপনার পার্লামেন্ট ভেঙে গেলে 90 দিনের মধ্যে করতে হবে। আপনি তো অলরেডি আছেন আপনি এই সংবিধানের মধ্যে, যদি সংবিধানকে ফেলে দিতেন। আমরা একটু বোধহয় মিসলিড করছি। মানে উনি বলছেন যে যদি পার্লামেন্ট যদি ফ্যাসিস্ট সরকার পতন না ঘটতো, তাহলে যদি এবং কিন্তু এইগুলোর মধ্যে তো নেই। অ্যাডভোকেট আতিকুর রহমান কি এই সেন্সে বলেছেন নাকি আমি ভুল বুঝলাম? না, মাহবুব, আমি আপনাকে আরো একটু ব্যাখ্যা করে দেই। সেটা হলো, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ যেভাবে যে পদ্ধতিতে ক্ষমতায় ছিল, তাকে এইভাবেই যেতে হতো, আজকে না হোক কালকে না হোক পরশু, কেননা তার ফেরার কোনো রাস্তা ছিল না। সে তো ওয়ান ওয়ে ট্রাফিক, একদিকেই এগুচ্ছে, তাকে কোনো না কোনো এক জায়গায় থামতেই হতো। সেটা এইভাবেই সেই থেমেছে আমাদের 2024-এর আগস্টের 5 তারিখে, এইখানেই থামতে হয়েছে। আমিরুল ইসলাম কাগজি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি 71 জার্নালে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময়ে 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।